পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে ভারত। কথাটা শুনে অবাক লাগছে না? অনেকেই ভাবছেন যে আমি হয়তো মিথ্যে বলছি, ভিউ বাড়ানোর জন্য মিথ্যে খবর আপনাদের সামনে দিচ্ছি মনে হচ্ছে তো। একটু অপেক্ষা করুন, সম্পূর্ণ পর্বটা শুনুন। কিভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে ভারতের গুপ্তচররা একের পর এক স্ট্রাইক করছে, সেখানকার জঙ্গিদের নিকেশ করছে। সেই খবরে ইসলামাবাদ এতটাই আশঙ্কিত হয়ে পড়েছেন যে তারা ভারতকে এই মুহূর্তে ভয়ঙ্কর একটি রাষ্ট্র বলতেও দ্বিধাবোধ করছেন না। হ্যাঁ, তবে বালাকোটে যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইক আপনারা দেখেছেন, এক্স্যাক্টলি সেই ধরনের না হলেও দীর্ঘদিন ধরে ভারতের খাতায় থাকা পাকিস্তানি মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একের পর এক নিকেশ করে দিচ্ছে ভারতের গুপ্তচর সংস্থা। আর ভারতের এই গোপনে চালিয়ে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একেবারেই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান। কিভাবে এই সার্জিক্যাল স্ট্রাইককে তারা ঠেকাতে পারে, এর কোনো সমাধানই তারা খুঁজে পাচ্ছে না। এবং সমাধান না খুঁজে পেয়ে কূটনৈতিকভাবে তারা পশ্চিমী দেশের কাছে নিরপেক্ষ তদন্তের জন্য আবেদন জানাতে চলেছেন। এই রকমই একটা ভেতরে ভেতরে সাংঘাতিক ঘটনা ঘটছে। কিন্তু কেন এই সার্জিক্যাল স্ট্রাইক করছে ভারত? কাকে কাকে নিকেশ করলো? বা আমার কাছে কি বা তথ্য রয়েছে যার ভিত্তিতে আপনাদের সামনে আমি এত বড় কথা বললাম? তার কি কোনো প্রমাণ আমার কাছে রয়েছে? এই সব কিছু আজকে আপনাদের সামনে দেখাবো। এবং কিভাবে নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে পাকিস্তানে আরো একটি যুদ্ধ ছাড়াই ভারত যেভাবে প্রত্যেক দিন দরকার মতো প্রয়োজন মতো সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে একের পর এক জঙ্গি নিকেশ করছে, সেই চমৎকৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, নয়া দিল্লির বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগটা ঠিক কি, আসুন সেটা আপনাদের একটা জনপ্রিয় মিডিয়ার একটি ছোট্ট অংশ দেখিয়ে আপনাদের সামনে বর্ণনা করি। আপনারা একটু দেখুন এটা। দেশ জুড়ে চলছে টার্গেট কিলিং। অজ্ঞাত হামলাকারীদের গুলিতে ঝাঁঝরা হচ্ছে নিরীহ নাগরিকরা। নিরীহ কথাটি কিন্তু কোটেশনের মধ্যে রয়েছে, সেটা খেয়াল করবেন। আর পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা নতুন বছরের শুরুতেই নয়াদিল্লির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো পাকিস্তান। যদিও একে ইসলামাবাদের স্বভাবসিদ্ধ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আপাতত আপনাদের এইটুকুই দেখালাম। এর পর্বে গোটা পর্ব জুড়ে আপনাদের এমন কিছু তথ্য দেব যেটা আপনারা চমকে যাবেন যে কিভাবে ভারত তলায় তলায় সার্জিক্যাল স্ট্রাইক করে কার্যত ভারতের খাতায় মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একের পর এক নিকেশ করে দিচ্ছে। তাও কি জানেন, কোনো ভারতীয় কিন্তু এই কাজে যুক্ত হচ্ছেন না। কোনো ভারতীয়র যুক্ত ছাড়াই কিন্তু এই কাজ করছেন পাকিস্তানের কিছু নাগরিক। দেখুন, বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান লক্ষ্য করেছে যে তাদের একের পর এক মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা, যদিও তারা তাদেরকে নিরীহ মানুষ বলেই মনে করেন, কিন্তু ভারতের খাতায় যারা মোস্ট ওয়ান্টেড জঙ্গি রয়েছে, যারা ভারতে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করেছে, একের পর এক কোনো এক অজানা আততায়ীর গুলিতে তারা ঝাঁঝরা হয়ে যাচ্ছেন। এবং তাদেরকে না পারছে পাকিস্তানের পুলিশ ধরতে, না পারছে তাদের কোনো ঠিকানা বার করতে। কোন সেই ব্যক্তি পাকিস্তানের একের পর এক জঙ্গিদের নিকেশ করে দিচ্ছে, সেটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তারা ধরতেই পারছে না। আর গতকাল পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহারা বালুচ তিনি মন্তব্য করেছেন, একাধিক অপহরণ এবং খুনের ঘটনায় নয়াদিল্লির গুপ্তচর সংস্থা জড়িত থাকার প্রমাণ পেয়েছি। ভারত দিন দিন বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহারা বালুচ। তবে পাকিস্তান যাদেরকে নিরীহ নাগরিক বলে মনে করছেন, যে নিরীহ নাগরিকদের মৃত্যুর কথা পাকিস্তান বলছেন, তারা প্রত্যেকেই যে জঙ্গি কার্যকলাপে জড়িত তার ভুরি ভুরি অভিযোগ রয়েছে ভারতের খাতায়। আর এই ঘটনাটিকে ইসলামাবাদ তারা সার্জিক্যাল স্ট্রাইক ডেফিনেটলি বলছে না, তারা বলছে টার্গেট কিলিং। পাকিস্তানের মাটিতে টার্গেট কিলিং চালাতে সহজ রাস্তা অনুসরণ করছে খুনের জন্য আফগানিস্তানদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এবং দুবাইয়ে বসে দেওয়া হচ্ছে তাদের হত্যার সবুজ সংকেত। তারপরেই ভাড়া করা আফগানিস্তানের ভারতীয় কিছু খোঁচররা তারা একেবারেই নিকেশ করে দিচ্ছে পাকিস্তানের জঙ্গিদের।
পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ ব্যাপারে নাম না করে আফগানিস্তানের তালিবান শাসক এবং সন্ত্রাসবাদী সংগঠন তেহরিকি ই তালিবানি পাকিস্তান বা টিটিপির দিকে আঙুল তুলেছেন। এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম কি দাবি করেছে জানেন? পাকিস্তানের বহুল প্রচারিত সংবাদপত্র দ্য ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে একের পর এক টার্গেট কিলিংয়ে পাকিস্তানের নাকি নিরীহ মানুষদের যে নিকেশ করে দিচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থা এর প্রত্যেকটি খবর রয়েছে নরেন্দ্র মোদীর কাছে এবং নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ নির্দেশেই এই হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত, তাও আবার নিজেরা, কোনো ভারতীয় এর সঙ্গে জড়িত নয়। আফগানিস্তান এবং দুবাইয়ের সাহায্য নিয়েই পাকিস্তানের মাটিতে জঙ্গি নিকেশের কাজ করছে যার অনুমোদন রয়েছে নরেন্দ্র মোদী এবং তার নির্দেশেই এই কাজ হচ্ছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে। এবং তারা এটাও লিখেছে যে প্রধানমন্ত্রী ছাড়াও এ ব্যাপারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতও রয়েছে। কিন্তু হঠাৎ করেই পাকিস্তান এই দাবি করতে গেল কেন? সত্যি কি পাকিস্তানের এই দাবিকে মান্যতা দেওয়া যায়? সেটা জানতে গেলে আপনাদের যেটা জানতে হবে যে এই যে পাকিস্তান অভিযোগটা তুলছে এটা কোনো নতুন অভিযোগ নয়। গত বছরের 31শে ডিসেম্বর আমেরিকার একটি সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনেও এই ধরনের খবর বেরিয়েছিল। ইন ইন্ডিয়া শ্যাডো ওয়ার উইথ পাকিস্তান শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আমেরিকার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং সেখানেই পাকিস্তানের মাটিতে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত থাকার কথা তারাও উল্লেখ করেছিল। অর্থাৎ পাকিস্তানের যে এই তথ্য সম্পূর্ণরূপে মিথ্যে এমনটা কিন্তু নয়। এবার আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের হয়তো অনেকেরই মনে রয়েছে সর্বজিৎ সিং এর ঘটনা। সর্বজিৎ সিংকে পাকিস্তানিরা একেবারেই খুন করে দিয়েছিল, তার কারণ তারা মনে করেছিল যে সর্বজিৎ সিং হচ্ছে একজন গুপ্তচর। এই সন্দেহে সর্বজিৎ সিংকে খুন হতে হয়েছিল পাকিস্তানের মাটিতে। কে খুন করেছিল? না, 2021 সালে পাকিস্তানের একজন সন্ত্রাসবাদী যার নাম সফর রাজ, তার আরো একটি নাম ছিল তাম্বা, তাম্বা নামেই তিনি পরিচিত ছিলেন। সেই তাম্বা সর্বজিৎ সিংকে খুনের পিছনে মূল চক্রী বা মাথা ছিলেন বলে সেটা ভারত মনে করত। এবং হঠাৎ করেই 2023 সালে এই তাম্বা যখন বাইকে যাচ্ছিলেন, পেছন থেকে এক আততায়ী এসে তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে যায়। এবং কে তাকে মারলো এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো গোয়েন্দা প্রধান, কোনো ডিটেকটিভ এজেন্সি, কোনো ইন্টেলিজেন্স সেই তথ্য এখনো তারা খুঁজে বার করতে পারেনি। এবং এই যে তাম্বা, তিনি ছিলেন রয়ের মোস্ট ওয়ান্টেডদের মধ্যে অন্যতম। তাহলে বুঝতে পারলেন যে সর্বজিৎ সিংকে ভারতের গুপ্তচর ভেবে পাকিস্তানের মাটিতে যেভাবে খুন করা হয়েছিল 2011 সালে, তার বদলা হিসাবে 2023-এ তাকে যে খুন করেছিলেন তাম্বা বলে একজন সন্ত্রাসবাদী, তাকে গুলিতে কেউ বা কারা ঝাঁঝরা করে দিয়ে গিয়েছিল, তা ট্রেস করতে পারেনি পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা। এবং ওয়াশিংটন পোস্টের দাবি মিনিমাম 20 জন এই ধরনের জঙ্গি ভারতের খাতায়, যারা জঙ্গি ভারত বিরোধী যারা কার্যকলাপ করেছে পাকিস্তানের মাটিতে, হঠাৎ হঠাৎ করে তারা গায়েব হয়ে গিয়েছে। তাদেরকে কেউ পাত্তাও পায়নি এবং কিভাবে তারা খুন হলেন কোনো প্রত্যক্ষদর্শী, কোনো রকমের এভিডেন্স কেউ কালেক্ট করতে পারেনি। এতটাই সুকৌশলে তাদেরকে খুন করা হয়েছিল। এবং কেন এইভাবে খুন করা হয়েছে এই বিষয়েও কিন্তু ওয়াশিংটন পোস্ট তারা কিছু তথ্য খুঁজে পেয়েছিলেন। তারা মূলত দুটি কথা বলেছিলেন যে কেন এইভাবে পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গিকে নিকেশ করছে ভারত। এর মূল উদ্দেশ্য ছিল দুটি বলে তারা দাবি করেছেন। প্রথম হচ্ছে যে 26/11 মতো সন্ত্রাসী হামলা যেমনটি ভারতে হয়েছিল, মুম্বাই অ্যাটাক যেমন হয়েছিল 26/11-তে, সেটি যেন আর না ঘটে। ভারতের মাটিতে যেন সন্ত্রাসবাদী কোনো হামলা না হয়, বা যারা সেই সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক করছেন সেই খবর আগে থেকেই পেয়ে তাদেরকে নিকেশ করার কাজটা করছে ভারতের গুপ্তচর সংস্থা এমনটাই মনে করছে কিন্তু ওয়াশিংটন পোস্ট। এটা গেল প্রথম। আর দ্বিতীয় তারা যে দাবিটা করছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যে ভারতের সবথেকে শক্তিশালী প্রধানমন্ত্রী, সেটা তুলে ধরতে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তেই একের পর এক এই ঘটনাগুলো করা হচ্ছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুমতি ক্রমেই এই ঘটনাগুলো করানো হচ্ছে। কেন না, নরেন্দ্র মোদীর শক্তিশালী সেটা প্রমাণ করার চেষ্টা করছে ভারত। সে যাই হোক, আমেরিকার সংবাদ মাধ্যম কি বললো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে
নরেন্দ্র মোদী যে দমটা দেখিয়েছিলেন, মনমোহন সিং নিশ্চিতভাবে অর্থনীতিতে একজন অত্যন্ত পণ্ডিত মানুষ হতে পারেন, কিন্তু 26/11 মতো সন্ত্রাসী হামলার জবাব দিতে পারেনি সেদিনকার মনমোহন সিং। নরেন্দ্র মোদী কিন্তু সেই ধরনের মানুষ নন। ইটের বদলে পাটকেল সেটা তিনি মারতে জানেন। তাই আরো একটা যেন 26/11 মতো ঘটনা না ঘটে, সেই কারণেই ভারতীয় গুপ্তচর সংস্থাকে কাজে লাগিয়ে ভারত বিদ্বেষী মন্তব্য যারা করছেন তাদেরকে একের পর এক নিকেশ করার সার্জিক্যাল স্ট্রাইকটা ভেতরে ভেতরে ভারত চালু করে দিয়েছে। এবং ভারতের এনএসএ অজিত ডোভাল তিনি একবার মন্তব্য করেছিলেন যে ইসলামাবাদের সঙ্গে খোলা ময়দানে যুদ্ধে জড়িয়ে পড়া বোকামি হবে, তবে পাকিস্তানকে শায়েস্তা করার জন্য অনেক উপায় রয়েছে। এর মধ্যে সবথেকে সহযোগী উপায় হলো গুপ্তভাবে তাদের শাস্তি দেওয়া, কারণ আমাদের চেয়ে পাকিস্তানের দুর্বলতা বহুগুণ বেশি। এই মন্তব্য করেছিলেন কিন্তু একবার অজিত ডোভাল। অর্থাৎ তিনি বুঝিয়েই দিয়েছিলেন যে পাকিস্তানকে মারার জন্য অহেতুক তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ভারতবাসী সাধারণ নাগরিকদের তাদের দ্রব্যমূল্য বৃদ্ধিকে চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু ভারতের জন্য ক্ষতি হবে। তার কারণ আপনাদের আমি বারবার বলেছি যে যুদ্ধ যতই দুর্বল দেশের সঙ্গে হোক না কেন, জয়ী হলেও কিন্তু সেই দেশের মধ্যে পড়ে অর্থনৈতিকভাবে। তাই ভারত মনে করে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে এই সার্জিক্যাল স্ট্রাইকটা প্রত্যেক বছরের সময় মতো ভারতের গুপ্তচর সংস্থা যখন যখন মনে করছেন পাকিস্তানে ঢুকে গিয়ে তাদেরকে নিকেশ করে আসছে, আর এটাই পাকিস্তানকে ঠান্ডা করার একমাত্র উপায়। বুঝতে পারছেন ভারতের সাহসিকতার পরিচয়টা আপনারা পাচ্ছেন? কংগ্রেসি আমল হলে কিন্তু এটা পেতেন না। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, যে চোখে চোখ রেখে কথা বলা। পাকিস্তানের ভয়ে আমরা কাঁপবো না। পাকিস্তান ইতিমধ্যেই ভারতকে বিপজ্জনক রাষ্ট্র বলে মনে করতে শুরু করে দিয়েছে। কেন না, পাকিস্তানে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে তারা এই মুহূর্তে ভয়ে রয়েছে যে কখন তাদের প্রাণ চলে যায়। এবং অজিত ডোভাল যখন এই মন্তব্য বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে অহেতুক যুদ্ধে না জড়িয়ে তাদেরকে গুপ্তভাবেই শায়েস্তা করাই একমাত্র পথ, তিনি যখন এই মন্তব্য করেছিলেন 2012 সালে, ঠিক তার পরের বছর 2013 সালে ইসলামাবাদের একটি বেকারির বাইরেতে গুলিতে খুন হয়ে যান নাসির উদ্দিন হাক্কানি। যে নাসির উদ্দিন হাক্কানি আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণের কাণ্ডের মূল চক্রী, তিনিও কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। এবং এই ধরনের প্রচুর ঘটনা যেটা পাকিস্তান উপলব্ধি করেছে, যেটা আমেরিকার ওয়াশিংটন পোস্ট উপলব্ধি করেছে, যে ভারত একেবারেই একটা শ্যাডো ওয়ার চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। কাজেই বুঝতে পেরেছেন বন্ধুরা যে যুদ্ধ দেখুন শুধুমাত্র যে ঢাল তরোয়াল নিয়ে সামনাসামনি গিয়ে যুদ্ধ করতে হয় এমন আর নয়। এটা 2025 সাল, তাই যুদ্ধটাও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তাই পাকিস্তানকে ঠান্ডা করার প্রচুর কৌশল ভারতের হাতে রয়েছে। এবার একটু কল্পনা করে দেখুন বাংলাদেশের মৌলবাদী যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, তারা যদি কেউ আমার পর্বটা শোনেন, একটুখানি সাবধানে থাকবেন। আপনাদের বড় দাদা যাদেরকে আপনারা প্রভু মনে করেন, সেই প্রভুদের যদি এই রকম অবস্থা হয়, সেই প্রভুরা যদি মনে করে যে তাদের দেশের মাটিতে ঢুকে ভারতের গুপ্তচর সংস্থা একের পর এক জঙ্গিকে নিকেশ করছে, তাহলে ভাবুন আপনাদের হাল কি হতে পারে। আপনাদের মৌলবাদী যারা জঙ্গি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছেন, আপনাদের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ করার চেষ্টা করছেন, তারা কিন্তু একটু সমঝে যান। এটা নরেন্দ্র মোদীর সরকার চলছে, আপনাদের ফেভারিট কংগ্রেসের সরকার কিন্তু চলছে না। হ্যাঁ, আমরা জানি যে আপনারা ভারত বিরোধী সমস্ত দেশ চায় যে কংগ্রেস কখন ক্ষমতায় আসবে ভারতে, তারপরে শুরু হবে আপনাদের আসল খেলা। কিন্তু সেটা তো এখন হওয়ার নয়। আর আগামী দিনে আদেও হবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। যেভাবে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে, ভারতবর্ষের মানুষ বুঝতে শুরু করে দিয়েছে দেশের জন্য কে ভালো আর কে বিপজ্জনক। তাই সেই কারণেই আপনারা একটু সমঝে চলুন। এই যে আপনারা 2 ঘন্টার মধ্যে একটা ওয়ারের মহড়া দিয়ে ফেললেন, যুদ্ধের মহড়া দিয়ে ফেলে আপনাদের শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস বলছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। মনে রাখবেন আপনাদের বড় দাদাকে যদি তাদের মাটিতে ঢুকে ভারতের গুপ্তচর সংস্থা খুন করে দিয়ে আসতে পারে, সেটা আপনাদের বড় দাদাই বলছে, আমরা বলছি না। তাহলে ছোট ভাই হয়ে আপনাদের বাগে আনতে ভারতের গুপ্তচর সংস্থার ঠিক কটা দিন সময় লাগবে একটু কল্পনা করে দেখবেন। এটুকুই তথ্য আপনাদের জন্য দেওয়ার ছিল। কি বলবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভারতের রয়ের এই কার্যকলাপ? এটা স্বীকার করছে স্বয়ং পাকিস্তান, স্বীকার করছে আমেরিকা, আর খুব স্বাভাবিকভাবেই
ভারত তো আর বলতে পারে না হ্যাঁ হ্যাঁ আমরাই পাঠিয়েছি, আমরাই মেরেছি, সেটা তো আর ভারত কখনো স্বীকার করবে না। বাকিটা যা বোঝার আপনারা বুঝে নিন। তবে হ্যাঁ, এই সমস্ত তথ্যগুলো আপনাদের নিয়ে আসার জন্য আমি এক্সপেক্ট যেটা আপনাদের সামনে করি, দয়া করে আপনাদের একটু সমর্থন, সেটা লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব যদি করেন, তাহলে আমার চ্যানেলের কিছুটা যদি গ্রোথ হয়, এই ধরনের খবর আরো বেশি করে আপনাদের সামনে নিয়ে আসতে আমার বড় সুবিধা হয়। তাই আপনাদের কাছে এই প্রার্থনা করে এবং ভারতের ইন্টেলিজেন্স গুপ্তচর সংস্থা রয়ের তাদের পারফরমেন্সের প্রশংসা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম।